আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, প্রথমেই সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের ভিডিওর সংবাদ শিরোনাম। খবরের শুরুতেই থাকছে, বাংলাদেশে আসা করোনাকে যে কারণে দুর্বল বলল মার্কিন গবেষকরা। এ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য থাকবে খবরে। পরবর্তী নিউজে থাকবে, ব্রিটেনের পর এবার মানবদেহে নতুন আবিষ্কৃত করোনা ভ্যাকসিন প্রয়োগ করছে জার্মানি। এরপর নিউজে থাকবে, বিশ্বের সব দেশকে পেছনে ফেলে এবার মুসলিম দেশ ইরান যে যুগান্তকারী ডিভাইস উদ্ভাবন করলেন, যা দিয়ে মাত্র 5 সেকেন্ডে শনাক্ত করা যাবে করোনা। এবং সর্বশেষ খবরে আরও থাকবে, চলমান করোনার মধ্যেই আবারও দেশে চালু হতে যাচ্ছে গার্মেন্টস, কিন্তু কেন, সে বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্যসহ সাম্প্রতিক সময় ঘটা বাংলাদেশ ও বহির্বিশ্বের আরও কিছু চমকপ্রদ খবর থাকবে। সুতরাং আজকের সংবাদের বিশেষ ও গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। করোনা ভাইরাসের আসল চরিত্র এখনও বুঝে উঠতে পারেননি পৃথিবীর কোনো দেশের গবেষকরা, কারণ এই ভাইরাস এক এক দেশে এক এক রকম আচরণ করছে। বিশেষ করে ইউরোপ আমেরিকায় এই ভাইরাস যে ক্ষমতা দেখাচ্ছে, পৃথিবীর অন্য এলাকায় তা দেখাচ্ছে না। কিন্তু কেন এমন হচ্ছে তার সদুত্তর এখনও পাওয়া যায়নি, যদিও অনেকেই তাপমাত্রার কথা বলার চেষ্টা করেন, কিন্তু তাও প্রমাণিত নয়। এ নিয়ে মার্কিন গবেষকরা অবশ্য একটি ব্যাখ্যা দিয়েছেন। তারা বলছেন, দক্ষিণ পশ্চিম এশিয়ায় যে বিশেষ ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে তা ইউরোপ আমেরিকার মতো ততটা আগ্রাসী নয়। মার্কিন সংস্থা ন্যাশনাল একাডেমি অব সায়েন্সের গবেষকেরা এ দাবি করেছেন। তবে তারা বলেছেন, ভারত বা বাংলাদেশের যে জনঘনত্ব, তাতে ভাইরাস দুর্বলভাবে বসে না থেকে শারীরিক দূরত্ব বজায় রাখাই একমাত্র পথ। এর ব্যাখ্যায় তারা বলে, এই ভাইরাস সময়ের সঙ্গে সঙ্গে অতি দ্রুত নিজেকে মিউটেট বা পরিবর্তিত করে আগামী দিনে আগ্রাসী রূপ নিতে পারে। চিকিৎসক এবং গবেষক মহলের একাংশ বলছেন, অতি দ্রুত মিউটেট করার ক্ষমতা রয়েছে করোনা ভাইরাসের, তাই যে কোনো সময় এটা আগ্রাসী হয়ে উঠতেই পারে। ন্যাশনাল একাডেমি অব সায়েন্স প্রায় 150 বছরের পুরান। এই সোসাইটির সদস্য বহু বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং অধ্যাপক। তারা জানায়, এই গবেষণায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালানো হয়। সেই পরীক্ষার ভিত্তিতে একটি প্রতিবেদন তৈরি করেন মার্কিন বিজ্ঞানী ফরেস্টার এবং তার সহকারীরা, যা প্রকাশিত হয়েছে তাদের জার্নালে। তাদের গবেষণায় একটি করোনা পরিবারকে 3টি উপশ্রেণীতে ভাগ করা হয়েছে। এরা হলো এ, বি এবং সি। গবেষকদের দাবি, আমেরিকা ও ইউরোপের বিস্তীর্ণ অঞ্চলে এ এবং সি এর প্রাবল্য দেখা গেলেও দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ভাইরাসের যে ধরনটি মূলত দেখা যাচ্ছে সেটি বি। এ থেকে ধরে নেওয়া হচ্ছে ভারতে বি টাইপ করোনা থাকার সম্ভাবনা অধিক, কিন্তু ভবিষ্যতে এই বি টাইপ পরিবর্তিত হয়ে এ বা সি টাইপে চলে যাচ্ছে কিনা সেটা বোঝা যাবে সপ্তাহখানেক পরেই। পাশাপাশি এই পর্যবেক্ষণও পরিসংখ্যান থেকেই উঠে আসছে যে এ এবং সি এর তুলনায় বি এর মারণ ক্ষমতা এখনও পর্যন্ত তুলনামূলকভাবে কম। যেসব জায়গায় এ বা সি করোনা ভাইরাসের উপস্থিতি বেশি, যেমন আমেরিকা, ইউরোপ, সেখানকার তুলনায় বি এলাকার করোনা ভাইরাসের আক্রান্ত এবং মৃত্যুর অনুপাত অর্থাৎ ডেথ ইনফেকশন রেশিও অনেকটাই কম। ওই প্রতিবেদন পর্যালোচনা করে ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োমেডিক্যাল জিনোমিক্সের অধ্যাপক প্রিয়দর্শী বসু বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের ভয়াবহতা যে বিভিন্ন দেশে বিভিন্ন রকম বলে মনে হচ্ছে, তার ব্যাখ্যা দুরকম। দুটিই সত্যি। প্রথমত, হোস্ট ইমিউনিটি বা আক্রান্ত ব্যক্তির রোগ প্রতিরোধ ক্ষমতা। ভারতের মতো যেসব অঞ্চল ম্যালেরিয়া প্রবণ, সেসব জায়গার মানুষের দেহে এমনিতেই একটি প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়। বিসিজি ভ্যাকসিন নেওয়ার ফলেও এটা ঘটে থাকতে পারে। তিনি বলেন, নতুন গবেষণায় দেখা যাচ্ছে করোনা ভাইরাস হলো একটি পরিবার, তার নিজের নানা রূপ এবং প্রকার রয়েছে। এটাও দেখা যাচ্ছে যে এর মূল উৎস চীনের উহান, সেখানেই এ থেকে পরিবর্তিত হয়ে বি এবং সি টাইপ তৈরি হয়েছে। ভারত তথা দক্ষিণ পূর্ব এশিয়ার আক্রান্ত ও মৃত্যুর হার এখনও ইউরোপের যে কোনো দেশের তুলনায় যেহেতু অনেকটাই কম, তাই বিশেষজ্ঞদের বক্তব্য, ভারত এখনও পর্যন্ত বি ভাইরাস জোনে রয়েছে। তবে ভারতে ও বাংলাদেশে পরীক্ষা কম হওয়ার জন্য করোনা সংক্রান্ত তথ্য কম ছিল গবেষকদের হাতে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল একাডেমি অব সায়েন্স জানায়, আগামী সপ্তাহে আরও নতুন তথ্য পাওয়া যাবে। এদিকে এ পর্যন্ত ভারত এবং বাংলাদেশে করোনা আক্রান্তদের বেশিরভাগেরই কোনো উপসর্গ দেখা যায় না। ভারতে এ সংখ্যা 80%, অর্থাৎ প্রায় 80% করোনা আক্রান্তের শরীরেই কোনো ধরনের উপসর্গই দেখা যায় না। এদিকে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের পর এবার জার্মান কোম্পানি বায়োএনটেক এবং যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী জায়ান্ট প্রতিষ্ঠান ফাইজারের তৈরি করোনার একটি ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের সবুজ সংকেত পেয়েছে। জার্মানি সরকারের অনুমোদন পাওয়ায় শিগগিরই করোনার এই ভ্যাকসিনটি মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বলছে, 18 থেকে 55 বছর বয়সী 200 জনের দেহে ভ্যাকসিনটি পরীক্ষা চালানো হবে। বুধবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেন্স স্প্যান বলেছেন,
এটি একটি ভালো লক্ষণ যে জার্মানিতে একটি ভ্যাকসিন তৈরির চেষ্টা এগিয়ে চলেছে। আমরা ভ্যাকসিনটির প্রথম পরীক্ষা চালাতে পারি। দ্বিতীয় ধাপে যারা এই রোগের উচ্চ ঝুঁকিতে থাকবেন তাদের শরীরে ভ্যাকসিনটি প্রয়োগ করা হবে। বায়োএনটেক বলছে, ফার্মাসিউটিক্যালস জায়ান্ট ফাইজারের সঙ্গে যৌথভাবে করোনার এই ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে। ভ্যাকসিনটির নাম দেওয়া হয়েছে BNT162। যুক্তরাষ্ট্রের ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি পেলে সেখানেও এই ভ্যাকসিনের পরীক্ষা চালানো হবে বলে জানিয়েছে ফাইজার। জেন্স স্প্যান বলেছেন, একই সময় একটি পরামর্শ এখানে গুরুত্বপূর্ণ যে ভ্যাকসিনটি পুরোপুরি মানবদেহে প্রয়োগের জন্য কয়েক মাস সময়ের দরকার হবে। এ ধরনের ভ্যাকসিনের জন্য নিরাপত্তায় সবার আগে। বিশ্বের বিভিন্ন দেশে এখন পর্যন্ত বেশ কয়েকটি করোনা ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে। তবে চূড়ান্তভাবে করোনার একটি ভ্যাকসিন পাওয়ার জন্য কমপক্ষে 1 বছর থেকে 1.5 বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ইম্পিরিয়াল কলেজ লন্ডনের একদল গবেষক CH-EDUX1 এনকোড 19 নামের একটি করোনা ভ্যাকসিন তৈরি করেছেন, যা এই বৃহস্পতিবারই প্রথমবারের মতো মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হবে। করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ব্রিটিশ বিজ্ঞানীদের তৈরি এটির প্রথম ভ্যাকসিন। করোনা ভ্যাকসিন আবিষ্কারে এই মুহূর্তে বিশ্বের 80টিরও বেশি গবেষক দল কাজ করছেন। এর মধ্যে কয়েকটি ইতিমধ্যেই ক্লিনিক্যাল ট্রায়ালও চালিয়েছে। গত মাসে প্রথমবারের মতো মানবদেহে করোনা ভ্যাকসিনের পরীক্ষা চালান যুক্তরাষ্ট্রের সিয়াটলের বিজ্ঞানীরা। চীনেও একটি ভ্যাকসিন পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে। গত বছরের ডিসেম্বরে চীনে উৎপত্তি হওয়া নভেল করোনা ভাইরাস বিশ্বের 2 শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে। এই প্রতিবেদনটি প্রকাশ হওয়া পর্যন্ত করোনায় মারা গেছেন প্রায় 1,86,838 জন এবং আক্রান্ত হয়েছেন 26,85,193 জন। তবে চিকিৎসা শেষে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন প্রায় 7,05,659 জন। এদিকে যুগান্তকারী এক ডিভাইস উদ্ভাবন করলেন ইরান। ইরানের আবিষ্কৃত যে ডিভাইসের মাধ্যমে মাত্র 5 সেকেন্ডে শনাক্ত করা যাবে করোনা। ইতালি ও চীনের পরেই ইরানের সবচেয়ে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে করোনা। মারণ ভাইরাস মোকাবেলায় ইরান সরকার এবং ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিনিয়তই প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে চলেছে। গত বুধবার এক অনুষ্ঠানে ইসলামিক রেভলিউশন গার্ড কর্পসের কমান্ডার একটি নতুন করোনা পরীক্ষা মেশিন উন্মোচন করেছেন। এই ডিভাইসে মাত্র 5 সেকেন্ডের মধ্যেই শনাক্ত করা যাবে করোনা ভাইরাস। মেজর জেনারেল হোসাইন সালামি বলেছিলেন, এই অর্জনটি যুগান্তকারী। এটি বাসিস অর্থাৎ ইরানের একটি স্বেচ্ছাসেবক দল উদ্ভাবন করেছেন। তিনি বলেন, যন্ত্রটিতে এক ধরনের চৌম্বকীয় ক্ষেত্র তৈরি করা। এটি 100 মিটার ব্যাসার্ধের মধ্যে করোনা আক্রান্ত স্থানগুলো দেখিয়ে দেবে। করোনা রোগীদের জন্য রক্তের পরীক্ষা করার প্রয়োজন হবে না। এটি একটি নির্দিষ্ট দূরবর্তী অবস্থান থেকেই কাজ করবে। জেনারেল হোসেন সালামি বলেছেন, ডিভাইসটি বিভিন্ন হাসপাতালে পরীক্ষা করা হয়েছে। এটি 80% কার্যকর বলে প্রমাণিত হয়েছে। মহামারী করোনা ভাইরাস শনাক্তকরণ এবং ভয়াবহ এই ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর লক্ষ্যেই এই যুগান্তকারী উদ্ভাবন। এদিকে করোনার মধ্যেই ফের চালু হতে যাচ্ছে গার্মেন্টস। করোনা ভাইরাস প্রাদুর্ভাবে দেশের ব্যবসা বাণিজ্যে নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে। স্থবির হয়ে পড়েছে আমদানি রপ্তানি। এ অবস্থায় দেশের অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়েছে। দুশ্চিন্তা বাড়ছে ব্যবসায়ীদের। এ অবস্থায় শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে শিল্প কারখানা চালুর প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। বেকারত্ব রোধ, দরিদ্রদের কাজের সুযোগ সৃষ্টি ও অর্থনীতির ক্ষতি কমিয়ে আনতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। বুধবার ব্যবসায়িক সংগঠনের নেতারা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বৈশ্বিক মহামারীর কারণে সারা বিশ্ব কার্যত লকডাউনে থাকায় আমদানি রপ্তানিতে ধস নেমেছে। লকডাউনের কারণে রপ্তানি বন্ধ, ব্যাংক ঋণের ইন্টারেস্ট এবং ক্রয় আদেশ বাতিল হওয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, পোশাক খাতের পণ্য, প্রসাধনী, মুদ্রণ শিল্প, চিকিৎসা সরঞ্জাম, কম্পিউটার ও যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স পণ্য, প্লাস্টিক শিল্প সহ দেশের অভ্যন্তরীণ সব ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়েছে। করোনার প্রাদুর্ভাবে দেশের তৈরি পোশাক খাতের 1144টি কারখানায় $3.17 বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি আদেশ বাতিল হয়েছে। এতে বিপাকে পড়েছেন কারখানার মালিক ও শ্রমিকরা। রপ্তানি আদেশ বাতিল হওয়া এসব কারখানায় 22,70,000-এর বেশি শ্রমিক কাজ করেন। দেশের রপ্তানি খাতের সিংহভাগ তৈরি পোশাকের উপর নির্ভরশীল। তাই এ খাতে নেতিবাচক প্রভাব পুরো রপ্তানি বাণিজ্যে আঘাত হানবে। তাই লকডাউনের মধ্যেও পোশাক কারখানা স্বল্প পরিসরে চালু রাখার দাবি উঠেছে। শারীরিক দূরত্ব, স্বাস্থ্যবিধি মেনে পোশাক কারখানা চালুর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি। এ ব্যাপারে বিজেএমইএ সিনিয়র সভাপতি ফয়সাল সামাদ বলেন, এই মুহূর্তে আমরা ফ্যাক্টরিগুলোর প্রোটোকল ঠিক করছি, এরপর এক্সপোর্টও করতে হবে। বায়াররা যেগুলো অর্ডার করেছে সেগুলো চাচ্ছে, তবে সবার নিরাপত্তা নিশ্চিত করে আমরা ফ্যাক্টরি চালু করতে চাই। এক্ষেত্রে আমাদের ফ্যাক্টরিগুলো সার্ভে হচ্ছে, আমরা তথ্য পাচ্ছি, তড়িঘড়ি করার কোনো সুযোগ নেই। এদিকে কেটে গেছে আতঙ্ক। বাধা ধরার নিয়মে চলাফেরা করাই কষ্টের, সেটাই করতে হচ্ছে দীর্ঘদিন ধরে। অস্বস্তি তো থাকবেই।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, এভাবে কমপক্ষে আরও 4 সপ্তাহ চলতে হবে। কথাগুলো বললেন অস্ট্রেলিয়ার মেলবর্নের ভিক্টোরিয়া শহরে বসবাসরত তুষার রায়। 2 যুগেরও বেশি সময় ধরে তিনি সেখানে আছেন। সঙ্গে আছেন স্ত্রী কন্যা। তুষার রায় গত সোমবার বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমকে বলেন, বাড়ির বাইরে প্রয়োজন ছাড়া বের হওয়া নিষেধ। স্ত্রী কন্যা বের হতে পারে না। 10ম শ্রেণীতে পড়ুয়া মেয়ে স্কুলে যায় না, অনলাইনে পড়াশোনা করে। সেখানে স্কুল ছুটি দেয়নি, তবে কেউ যায়ও না, অনলাইনে পড়া চালিয়ে নিচ্ছে। সব মিলিয়ে একটা অস্বস্তিকর পরিবেশ। তবে এখন আর আগের মতো ভয় নেই, ভয় কেটে গেছে। তিনি নিজেও কাজের জন্য বের হন। তুষার রায় বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধ করতে দেশে লকডাউন চলছে। কঠোর নিয়ম মেনে চলতে হয় অস্ট্রেলিয়ায় বসবাসকারী লোকজনকে। জরুরি প্রয়োজন ছাড়া বের হওয়া যায় না। বেরোলেও দুজনের বেশি একসঙ্গে নয়। এর ব্যতিক্রম হলেই $800 জরিমানা। তিনি জানান, একেবারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দোকান ও খাবারের হোটেল ছাড়া অন্য সব ধরনের দোকানপাট বন্ধ। পার্ক বন্ধ, গণপরিবহন চলে না, নিত্যদিনের কোলাহল নেই। আর এ কারণেই ব্যস্ত শহরেরও ব্যস্ততা নেই। মানুষ এই অবস্থার সঙ্গে পরিচিতও নয়, আর তাই ভালো লাগে না। এই ভালো না লাগার মধ্যেও কাজ করছেন তুষার রায়। তিনি রেস্টুরেন্ট ব্যবসা করেন। প্রতিদিনই তিনি রেস্টুরেন্টে যান। জনসাধারণের রেস্টুরেন্টে যেতে নিষেধ নেই, তবে সেখানে বসে কিছু খেতে পারে না, খাবার কিনে নিতে পারে। সাময়িক এই বিধান মেনেও চলে সবাই। নিরাপদ দূরত্ব বজায় রেখে খাবার অর্ডার দেয়, তারপর নিয়ে চলে যায়। তুষার রায় জানান, কঠোর নিয়ন্ত্রণে রেখে অস্ট্রেলিয়া এখন সংখ্যামুক্ত। এখন আক্রান্তের সংখ্যা খুব কম। গত 2-3 দিন করোনা আক্রান্তের সংখ্যা একেবারেই কম। কোনো কোনো রাজ্যে আক্রান্ত নেই। গত মার্চে সিডনিতে ভেড়া একটি প্রমোদতরী থেকে করোনা ভাইরাস ছড়ায় এই দেশে। সেটা নিয়ে সরকারকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়। এরপর থেকে সরকার কঠোর অবস্থানে। তুষার রায় আরও বলেন, অস্ট্রেলিয়ার নাগরিক ছাড়া অন্য কোনো দেশের নাগরিক এখন এই দেশে ঢুকতে পারে না। অস্ট্রেলিয়ার কোনো নাগরিক বিদেশ থেকে এলে তাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। এই কোয়ারেন্টাইন সেন্টার হচ্ছে আবাসিক হোটেল। সেখানে বাধ্যতামূলক থাকতে হবে। পরিবারের কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ করা যাবে না। হোটেল ভাড়া ও খাওয়ার খরচ সব সরকারের। তুষারও এই করোনা প্রাদুর্ভাবের মধ্যেই বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় গেছেন। তিনিও 14 দিন কোয়ারেন্টাইনে ছিলেন বলে জানান। তুষার বলেন, কঠোর ব্যবস্থা নেওয়ার কারণেই সেখানে এখনও পর্যন্ত করোনা নিয়ন্ত্রণে। সে দেশের মানুষও অত্যন্ত সচেতন। তিনি বলেন, অস্ট্রেলিয়ায় বসবাস স্বাচ্ছন্দ্যের ও শান্তির, কিন্তু করোনার ধাক্কাটা সেই শান্তিকে বিনষ্ট করে দিয়েছিল। সবার মনে আতঙ্ক ঢুকে যায়। তবে আক্রান্তের সংখ্যা কমে যাওয়ায় মানুষের মন থেকে আতঙ্কটা এখন কেটে যাচ্ছে। অন্তত 3-4টি সমুদ্র সৈকতও সীমিত আকারে খুলে দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়াবাসী মনে করে ধীরে ধীরে সবকিছুই স্বাভাবিক হবে। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের RS ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।